আমার সকল প্রিয় অষ্টম শ্রেণীর বন্ধুরা, বেঙ্গলি টিউশন ক্লাস 5 to 10 চ্যানেলটিতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের পাঠ্য একটি নাটক চন্দ্রগুপ্ত। তো এই চন্দ্রগুপ্ত নাটকটি দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা। আমরা নাটকের আলোচনার পূর্বে নাটকের লেখক অর্থাৎ নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় সম্পর্কে কিছু কথা আলোচনা করে নেব। তো এই নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের জীবনী সম্পর্কে কিছু কথা তোমাদের পাঠ্য নাটকটিরই শেষের দিকে দেওয়া রয়েছে। তো দেখো এখানে কি বলা হয়েছে। দ্বিজেন্দ্রলাল রায়ের জন্ম 1863 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 1913 খ্রিস্টাব্দে। প্রখ্যাত কবি ও নাট্যকার, অর্থাৎ তিনি যেমন কবিতা রচনা করেছেন তেমন উল্লেখযোগ্য কিছু নাটকও রচনা করেছিলেন। সেই কারণেই তিনি প্রখ্যাত কবি ও নাট্যকার। 1884 সালে প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজিতে MA পাস করেন। কৃষিবিদ্যা শিক্ষার জন্য বিলেত গিয়েছিলেন, অর্থাৎ ইংল্যান্ডে গিয়েছিলেন। সেখানে পাশ্চাত্য সঙ্গীত শেখেন। তো কৃষিবিদ্যা শিক্ষার জন্য গেলেও তিনি কিন্তু সেখানে গিয়ে পাশ্চাত্য সঙ্গীত সম্পর্কে শিক্ষালাভ করেছিলেন। অল্প বয়সে কাব্য রচনা শুরু করে 1903 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রধানত কাব্যই রচনা করেন। তো একদম লেখালেখি যখন তিনি শুরু করেছিলেন, তো অল্প বয়সে তিনি কাব্য রচনা দিয়ে শুরু করেছিলেন এবং দীর্ঘদিন পর্যন্ত তিনি কাব্যই রচনা করেছিলেন। জীবনের শেষ 10 বছর তিনি পৌরাণিক, সামাজিক ও ঐতিহাসিক নাটক রচনায় দক্ষতার পরিচয় দিয়েছেন। তো জীবনের শেষ 10 বছর, একদম শেষ জীবনে, তিনি ঐতিহাসিক নাটক রচনায়, সামাজিক নাটক রচনায় এবং পৌরাণিক নাটক রচনায় নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন, অর্থাৎ তিনি কৃতিত্বের সঙ্গে সেই নাটকগুলি রচনা করেছিলেন। তাঁর রচনার মধ্যে হাসির গান, চন্দ্রগুপ্ত, শাহজাহান, মেবার পতন, প্রতাপ সিংহ, নূরজাহান, সীতা ইত্যাদি উল্লেখযোগ্য। পাঠ্যনাট্যাংশটি তার চন্দ্রগুপ্ত নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্য থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ আমাদের পাঠ্য যে নাটকটি রয়েছে সেই নাটকটির উৎস কি না, চন্দ্রগুপ্ত নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্য থেকে নেওয়া হয়েছে। তো মূল যে নাটকটা রয়েছে সেই মূল নাটকটার নামও কিন্তু চন্দ্রগুপ্ত। তো এর সঙ্গেই দুটি প্রশ্ন দেওয়া রয়েছে। দেখো, 1 নম্বর দাগে কি বলা হয়েছে, দ্বিজেন্দ্রলাল রায় কৃষিবিদ্যা শেখার জন্য কোথায় গিয়েছিলেন। তো তোমরা এখান থেকে উত্তর লিখে নিতে পারবে। কৃষিবিদ্যা শিক্ষার জন্য তিনি বিলেত গিয়েছিলেন। তাঁর রচিত দুটি নাটকের নাম লেখো। তোমরা যে কোনো দুটি নাটকের নাম লিখতে পারবে, এখানে অনেকগুলি দেওয়া রয়েছে। তো তাঁর রচিত দুটি নাটকের নাম হাসির গান, চন্দ্রগুপ্ত, শাহজাহান, মেবার পতন ইত্যাদি বলে তোমরা যে কোনো কিছু লিখতে পারো। তো এবারে আমরা চলে যাব তোমাদের পাঠ্য যে অংশটুকু দেওয়া রয়েছে, অর্থাৎ চন্দ্রগুপ্ত নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্যের কিছুটা অংশ, সেটাই আমরা আলোচনা করব। তো দেখো, এখানে নাটকটির নাম দেওয়া রয়েছে চন্দ্রগুপ্ত। চন্দ্রগুপ্ত কে ছিলেন তোমরা হয়তো অনেকেই জানো, ইতিহাসের বইতে পেয়েছো। চন্দ্রগুপ্ত ছিলেন মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য। তিনি 321 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেছিলেন, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের প্রায় 321 বছর আগে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আবার অনেকেই বলেন যে 321 খ্রিস্টপূর্বাব্দ নয়, 324 খ্রিস্টপূর্বাব্দ। তো এটা নিয়ে মতান্তর রয়েছে। তার মন্ত্রী ছিলেন চাণক্য। তোমরা অনেক সময় চাণক্যের নানান বাণী বিভিন্ন জায়গায় লেখা দেখতে পেয়ে থাকো। তো সেই চাণক্যের আসল নাম কিন্তু বিষ্ণুগুপ্ত। সেই চাণক্যের সাহায্যেই চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসনে বসেছিলেন। এই মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্তের নামেই এই নাটকটির নামকরণ করা হয়েছে। তো দেখো, নাটকটার দৃশ্যপট কিরকম না, স্থান সিন্ধু নদ তট, অর্থাৎ সিন্ধু নদের তীরবর্তী অঞ্চল। সিন্ধু একটা নদ যেটা কিনা ইন্দাস নামে পরিচিত ছিল। তো সেই সিন্ধু নদের তীরে এই নাটকটার দৃশ্যপট। দূরে গ্রিক জাহাজ শ্রেণী। তো যেখানে এই নাটকটা অনুষ্ঠিত হচ্ছে সিন্ধু নদ তট, সেই সিন্ধু নদ তট থেকে কি দেখা যাচ্ছে না, দূরে গ্রিক জাহাজ শ্রেণী। এই ছবিটাতেও দেখতে পাবে তোমরা, দূরে গ্রিক জাহাজ শ্রেণী রয়েছে। কাল অর্থাৎ সময়, কোন সময়ের বর্ণনা দেওয়া হয়েছে নাটকে, সন্ধ্যার সময়ের বর্ণনা দেওয়া হয়েছে। নদতটে শিবির সম্মুখে সেকেন্দার ও সেলুকস অস্তগামী সূর্যের দিকে চাহিয়া রইলেন। তো এখানে সেকেন্দার ও সেলুকস এই দুটো নাম তোমরা দেখতে পেলে। তো সেকেন্দার কে ছিলেন, সেকেন্দারের আরেক নাম কিন্তু দ্বিতীয় আলেকজান্ডার। ম্যাসিডনের রাজা দ্বিতীয় ফিলিপের পুত্র ছিলেন দ্বিতীয় আলেকজান্ডার।
তিনি মাত্র ৩২ বছর জীবিত ছিলেন, কিন্তু ৩২ বছরের সেই স্বল্প দৈর্ঘ্যের জীবনেই তিনি একদম সুদূর ইউরোপ থেকে এশিয়া মহাদেশের কিছুটা অংশ নিজের দখলে করে নিয়েছিলেন। তার সেনাবাহিনী ছিল অল্প, কিন্তু তার সেনাবাহিনী যুদ্ধে পারদর্শী ছিল। আর তার সঙ্গে তার সেনাপতি ছিলেন, সেই সেনাপতির নামই হলো সেলুকাস। তো সেকেন্দারের পরিচয় আর সেলুকাসের পরিচয় তোমরা পেলে। আর আমরা ইতিহাসের পাতায় জেনেছি যে আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেছিলেন, তখন ভারতের একদম উত্তর পশ্চিম অঞ্চল দিয়ে তিনি ভারতে প্রবেশ করছিলেন। তো ভারতের উত্তর পশ্চিম অঞ্চলে রয়েছে পাঞ্জাব বলে একটি রাজ্য। তো ভারত জয় করার জন্য তিনি যখন সেই অঞ্চল দিয়ে প্রবেশ করছিলেন, সেখানে তিনি প্রথম বাধা পেয়েছিলেন পুরুর কাছে। পুরু বলে একজন ছোট্ট একটা সাম্রাজ্যের রাজা ছিলেন, তার কাছেই প্রথম বাধা পেয়েছিলেন। এবং তারপর তার সেনাবাহিনী প্রচণ্ড ক্লান্ত থাকায় তিনি যুদ্ধ আর না করে তিনি ব্যাবিলনে ফিরে গিয়েছিলেন এবং সেখানেই মৃত্যুবরণ করেন। তো তাঁর মৃত্যুর পর তার সেনাপতিরা বিভিন্ন অঞ্চলের শাসন কার্যের দায়িত্ব সামলাতেন। তো পরবর্তীকালে এই আলেকজান্ডারের সেনাপতি সেলুকাস এই ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের দায়িত্ব সামলাতেন, তিনি এই অঞ্চলে শাসন কার্য চালাতেন। তো সেই সেকেন্দার এবং সেলুকাস তারা দুজনেই অস্তগামী সূর্য, যে সূর্য অস্ত যাচ্ছে কিছুক্ষণ পরেই অন্ধকার ঘনিয়ে আসবে, সেই অস্তগামী সূর্যের দিকে তাকিয়েছিলেন। হেলেন সেলুকাসের হস্ত ধরিয়া তাহার পার্শ্বে দণ্ডায়মানা। হেলেন হলো সেলুকাসের কন্যা, অর্থাৎ আলেকজান্ডারের সেনাপতি সেলুকাস এবং তার কন্যা হেলেন। তো আলেকজান্ডারের সেনাপতি সেলুকাস তার কন্যার হাত ধরে সেই অস্তগামী সূর্যের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিলেন। সূর্যরশ্মি তাহার মুখের উপর আসিয়া পড়িয়াছিল। তার মুখের উপর সূর্যরশ্মির যে পড়ন্ত বিকালের সূর্যের আলো এসে পড়েছিল। সেকেন্দার তখন কি বলছে, সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ! দিনে প্রচণ্ড সূর্য এর গাঢ় নীল আকাশ পুড়িয়ে দিয়ে যায়। তো ভারতবর্ষের আবহাওয়ার বর্ণনা এবার সেকেন্দার সেলুকাসের কাছে দিচ্ছেন, অর্থাৎ তারা নিজেদের মধ্যে কথোপকথন করছেন। তো একবার দেখতে পাবে সেকেন্দার কিছু কথা বলছে, একবার সেলুকাস কিছু কথা বলছে, এবং নাটকের বিভিন্ন ব্যক্তিত্ব তারা যখনই তাদের বক্তব্য উপস্থাপন করছে, তার আগে কিন্তু তাদের নামটা উল্লেখ করা থাকবে। তো সেকেন্দার মানে দ্বিতীয় আলেকজান্ডারের কথা এখানে বলা হচ্ছে। তো রাজা দ্বিতীয় আলেকজান্ডার কি বলছেন তার সেনাপতিকে, যে সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ, অর্থাৎ এই ভারতবর্ষ একটা খুব বিচিত্র দেশ। দিনে প্রচণ্ড সূর্য এর গাঢ় নীল আকাশ পুড়িয়ে দিয়ে যায়, অর্থাৎ দিনের বেলা সূর্যের যে প্রখর তাপ, সেই সূর্যের প্রখর তাপ যেন আকাশের নীল রংটাকে পুড়িয়ে দিয়ে যায়। আর রাত্রিকালে শুভ্র চন্দ্রমা এসে তাকে স্নিগ্ধ জ্যোৎস্নায় স্নান করিয়ে দেয়। অর্থাৎ রাত্রিবেলা যে চাঁদ ওঠে, সেই চাঁদের আলো খুবই মধুর, খুবই মলিন। রাত্রিবেলা শুভ্র অর্থাৎ সাদা চাঁদের আলো যেন স্নিগ্ধ জ্যোৎস্নায় সমগ্র ভারতবর্ষকে স্নান করিয়ে দেয়। তামসী রাত্রে অগণ্য উজ্জ্বল জ্যোতিপুঞ্জে যখন এর আকাশ ঝলমল করে, আমি বিস্মিত আতঙ্কে চেয়ে থাকি। অর্থাৎ পরিষ্কার মেঘমুক্ত আকাশে যখন অগণ্য উজ্জ্বল জ্যোতিপুঞ্জ, জ্যোতিপুঞ্জ কথাটির অর্থ হলো নক্ষত্রপুঞ্জ, তারা, তো সেই তারারা যখন ঝলমল করে, আমি বিস্মিত আতঙ্কে চেয়ে থাকি। এই আলেকজান্ডার ভারতবর্ষে এসে রাত্রিকালীন এরকম দৃশ্য দেখে বিস্ময়ে আতঙ্কে আকাশের দিকে তাকিয়ে থাকেন। প্রাবৃটে ঘন কৃষ্ণ মেঘরাশি গুরুগম্ভীর গর্জনে প্রকাণ্ড দৈত্য সৈন্যের মতো আকাশ ছেয়ে আসে। প্রাবৃট কথাটির অর্থ হলো বর্ষাকাল। তো বর্ষাকালে ঘন কৃষ্ণ মেঘরাশি অর্থাৎ ঘন কালো মেঘ, গুরুগম্ভীর গর্জনে অর্থাৎ মেঘ যখন বর্ষাকালে ডাকে তখন যে একটা প্রচণ্ড আওয়াজ হয়, সেটাকেই বলা হচ্ছে গুরুগম্ভীর গর্জন। প্রকাণ্ড দৈত্য সৈন্যের মতো এর আকাশ ছেয়ে আসে। তো যখন বর্ষাকালে এরকম কালো মেঘে আকাশ ছেয়ে যায়, তখন কি হয়, গুরুগম্ভীর শব্দ করে মেঘেরা ডাকে আর দৈত্য সৈন্যের মতো যেন চারিদিকের আকাশে ছেয়ে আসে। আমি নির্বাক হয়ে দাঁড়িয়ে দেখি, অর্থাৎ ভারতের প্রকৃতির এই রকম রূপ সম্রাট আলেকজান্ডার নির্বাক হয়ে তাকিয়ে দেখেন, তিনি অবাক হয়ে যান। এর অভ্রভেদী তুষারমৌলি নীল হিমাদ্রি স্থিরভাবে দাঁড়িয়ে আছে। অর্থাৎ ভারতের যে অভ্রভেদী তুষারমৌলি নীল হিমাদ্রি অর্থাৎ হিমালয়, বরফে ঢাকা যে হিমালয় পর্বতমালা, সেই হিমালয় পর্বতমালা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। এর বিশাল নদ নদী ফেনিল উচ্ছ্বাসে উদ্দাম বেগে ছুটছে। এই হিমালয় থেকে এই ভারতে, এর কথাটির অর্থ হচ্ছে ভারতের, এই ভারতবর্ষের
চারিদিকে ছড়িয়ে পড়েছে এবং ফেনিল উচ্ছ্বাসে উদ্দাম বেগে মানে দ্রুত গতিতে যেন ছুটে চলেছে। এর মরুভূমি স্বেচ্ছাচারের মতো তপ্ত বালুরাশি নিয়ে খেলা করছে। ভারতবর্ষের যে মরুভূমি রয়েছে থর মরুভূমি রাজস্থানে, এর মরুভূমি যেন তপ্ত, অর্থাৎ দিনের বেলায় সূর্যের আলো পড়ে বালুরাশি যে উত্তপ্ত হয়ে পড়ে সেই উত্তপ্ত বালুরাশি নিয়ে যেন খেলা করছে। তখন সেলুকাস কি বলছে? সত্য সম্রাট, অর্থাৎ আলেকজান্ডারের সেনাপতি আলেকজান্ডারকে জানাচ্ছেন যে এ কথা সত্য। এরপর সেকেন্দার কি বলছেন? কোথাও দেখি তালিবন গর্ব ভরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, কোথাও বিরাট বট স্নেহ ছায়ায় চারিদিকে ছড়িয়ে পড়েছে, কোথাও মদমত্ত মাতঙ্গ জঙ্গম পর্বতসম মন্থর গমনে চলেছে, কোথাও মহাভুজঙ্গম অলস হিংসার মতো বক্ররেখায় পড়ে আছে, কোথাও বা মহাশৃঙ্গ কুরঙ্গম মুগ্ধ বিস্ময়ের মতো নির্জন বনমধ্যে শূন্য প্রেক্ষণে চেয়ে আছে। অর্থাৎ এই ভারতবর্ষে এসে দ্বিতীয় আলেকজান্ডার কি দেখেছেন? না কোথাও তালবনের শাড়ি মাথা উঁচু করে গর্ব ভরে যেন দাঁড়িয়ে আছে, আবার কোথাও বড় বড় বটগাছ তার স্নেহ ছায়া প্রদান করছে, আবার কোথাও মদমত্ত মাতঙ্গ অর্থাৎ উন্মত্ত হাতিরা জঙ্গম পর্বত সম বিশাল বিশাল পর্বতের মতো মন্থর গমনে চলেছে, অর্থাৎ ধীর গতিতে এগিয়ে চলেছে, কোথাও আবার মহাভুজঙ্গম অর্থাৎ বড় বড় সাপ অলস হিংসার মতো বক্ররেখায় পড়ে আছে। সাপেরা যখন পথে বেরিয়ে আসে তখন রাস্তার মাঝখানে যেন অলস হিংসার মতো বক্ররেখায় পড়ে থাকে। কোথাও বা মহাশৃঙ্গ কুরঙ্গম মুগ্ধ বিস্ময়ের মতো নির্জন বনমধ্যে শূন্য প্রেক্ষণে চেয়ে আছে। তো কুরঙ্গম কথাটির অর্থ হলো হরিণ। মহাশৃঙ্গ মানে বড় বড় শিংওয়ালা হরিণ। মুগ্ধ বিস্ময়ের মতো নির্জন বনের মাঝখানে যেন শূন্য দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। আর সবার উপরে এক সৌম্য গৌর দীর্ঘকান্তি জাতি এই দেশ শাসন করছে। অর্থাৎ আলেকজান্ডার যখন ভারতে প্রবেশ করেছিল তখন ভারতীয়দের অবস্থা কেমন ছিল? সুন্দর দেখতে, লম্বা আকৃতির এবং ফর্সা। তো সেই রকমই ভারতীয়দের কথা এখানে বলা রয়েছে। তাদের মুখে শিশুর সারল্য, অর্থাৎ ভারতবাসীর মুখে শিশুদের মতন সরলতা লক্ষ্য করা যায়। দেহে বজ্রের শক্তি, চক্ষে সূর্যের দীপ্তি, বক্ষে বাত্তার সাহস, এ শৌর্য পরাজয় করে আনন্দ আছে। তো এই রকম একটা জাতিকে, যার মুখে শিশুর মতো সরলতা, যার দেহের মধ্যে বজ্রের মতো শক্তি, যার চোখে সূর্যের আলোর মতন দীপ্তি, বক্ষে যার বাত্তার মতো সাহস, তো এই ধরনের শৌর্যযুক্ত একটা জাতি ভারতীয়দেরকে পরাজিত করে কিন্তু আনন্দ আছে। পুরুকে বন্দি করে আনি যখন, সে কি বলল জানো? তো সেলুকাস তখন প্রশ্ন করছে, কি সম্রাট? সেকেন্দার বলছে, আমি জিজ্ঞাসা করলাম আমার কাছে কিরূপ আচরণ প্রত্যাশা করো? সে নির্ভীক নিষ্কম্প স্বরে উত্তর দিল, রাজার প্রতি রাজার আচরণ। আমি চমকিত হলাম, ভাবলাম এ একটা জাতি বটে। আমি তৎক্ষণাৎ তাকে রাজ্য প্রত্যর্পণ করলাম। অর্থাৎ পুরু একটা সামান্য ক্ষুদ্রতম রাজ্যের রাজা হলেও সে কিন্তু রাজার মতো তার যে আচরণ সেটাকে বজায় রেখেছিল। অর্থাৎ পুরু একজন সাহসী রাজা। ভারতের এই যে ক্ষুদ্র একটা অঞ্চলের এমন সাহসী একজন রাজা, তাকে যখন একজন দিগ্বিজয়ী রাজা হিসেবে সেকেন্দার বন্দি করে তার কাছে গেলেন, তো পুরু তখন কি বলেছিল? না একজন রাজার সঙ্গে একজন রাজার যে রূপ আচরণ করা উচিত, আমি আপনার কাছে সেই রূপ আচরণ প্রত্যাশা করছি। তো সেলুকাস তখন বলছে, সম্রাট মহানুভব, অর্থাৎ আলেকজান্ডার মহানুভব বলেই তিনি পুরুকে মুক্তি দিয়েছেন। তখন সেকেন্দার কি বলছে? মহানুভব, তারপরে তার সঙ্গে অন্যরূপ ব্যবহার সম্ভব? মহৎ কিছু দেখলেই একটা উল্লাস আসে। আর আমি এখানে সাম্রাজ্য স্থাপন করিতে আসি নাই, আমি এসেছি শৌখিন দিগ্বিজয়ে, জগতে একটা কীর্তি রেখে যেতে চাই। অর্থাৎ এই যে আলেকজান্ডার এরকম দিগ্বিজয়ে বের হয়েছিলেন, তিনি কি কারণে দিগ্বিজয়ে বের হয়েছিলেন? তিনি জগতে নিজের কীর্তি স্থাপন করে রেখে যেতে চেয়েছিলেন। তো যখন সেকেন্দারের সম্মুখে পুরু এই রকম উত্তর দিয়েছিল, তখন সেকেন্দারের পক্ষে অন্য রকম আচরণ করা সম্ভব ছিল না। তো এই রকম জাতিকে দেখে, এই রকম দেশ দেখে তিনি খুব খুশি হয়েছেন। আর তিনি কথাও বলছেন যে তিনি শৌখিন দিগ্বিজয়ে বেরিয়েছেন, তিনি এখানে রাজ্য স্থাপন করতে আসেনি। তখন সেলুকাস কি বলছে? তবে এ দিগ্বিজয় অসম্পূর্ণ রেখে যাচ্ছেন কেন সম্রাট?
অর্থাৎ সেকেন্দার যখন ফিরে যাচ্ছে তখন এই সমস্ত কথাবার্তা তাদের মধ্যে চলছে। তো সেলুকাস তাকে কি প্রশ্ন করলো, না এই রকম একটা দিগ্বিজয় অসম্পূর্ণ রেখে তাহলে কেন ফিরে যাচ্ছেন? সেকেন্দার বলছে, সে দিগ্বিজয় সম্পূর্ণ করতে হলে নতুন গ্রিক সৈন্য চাই। কি আশ্চর্য সেনাপতি! দূর মাসিডন থেকে রাজ্য, জনপদ, তৃণসম পদদলে দলিত করে চলে এসেছি। ঝঞ্ঝার মতো এসে মহাশত্রু সৈন্য ধূমরাশির মতো উড়িয়ে দিয়েছি। অর্ধেক এশিয়া মাসিডনের বিজয় বাহিনীর বীর পদভরে কম্পিত হয়েছে। নিয়তির মতো দুর্বার, হত্যার মতো করাল, দুর্ভিক্ষের মতো নিষ্ঠুর আমি অর্ধেক এশিয়ার বক্ষের উপর দিয়ে আমার রুধিরাক্ত বিজয় শকট অবাধে চালিয়ে গেছি। কিন্তু বাধা পেলাম প্রথম সেই শতদ্রু তীরে। শতদ্রু তীরে অর্থাৎ শতদ্রু নদীর তীরে সেই পাঞ্জাব প্রদেশ, সেই পাঞ্জাব প্রদেশেই পুরুর রাজ্য ছিল। তো সেখানেই এসে তিনি প্রথম বাধা পেয়েছিলেন। তার আগে বিভিন্ন এলাকার রাজারা কি করেছিলেন, এই রকম একজন দিগ্বিজয়ী রাজা দিগ্বিজয়ে বেরিয়েছেন এত শক্তিশালী একটা সৈন্যবাহিনী নিয়ে, তো তারা কি করছিল, যুদ্ধ না করেই আলেকজান্ডারের পদানত হচ্ছিল। তো এই রকমভাবে তিনি বিভিন্ন রাজ্য জয় করতে করতে অর্ধেক এশিয়া জয় করে ফেলেছেন। অর্ধেক এশিয়ার বক্ষের উপর দিয়ে তার রুধিরাক্ত বিজয় শকট অর্থাৎ তার বিজয় রথ অবাধে এগিয়ে চলেছে। কিন্তু তিনি প্রথম বাধা পেয়েছিলেন সেই ছোট্ট একটা রাজ্যের রাজা শতদ্রু তীরে, যার রাজ্য পুরুর কাছে। তো এই ঘটনায় আমরা জানতে পারছি যে আলেকজান্ডার ছিলেন একজন দিগ্বিজয়ী রাজা। তার রাজ্য কোথায় ছিল? মাসিডন। সুদূর মাসিডন থেকে তিনি সেনাবাহিনী নিয়ে যুদ্ধ করতে বেরিয়েছিলেন। তো আজকে আমরা এতদূর পর্যন্তই আলোচনা করলাম। তো বাকি যে অংশটি রয়েছে সেই অংশের মধ্যেই আমরা চন্দ্রগুপ্তের প্রসঙ্গ পাবো। ভারতবর্ষের মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা যে চন্দ্রগুপ্ত, সেই চন্দ্রগুপ্তের প্রসঙ্গ পাবো। তো কিভাবে সেই চন্দ্রগুপ্তের প্রসঙ্গ আসছে সেটা জানতে হলে পরবর্তী ভিডিওগুলো দেখতে হবে। তো বন্ধুরা, আশা করছি তোমরা এতদূর পর্যন্ত আলোচনা বুঝতে পারলে, এবং এই আলোচনা থেকে তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। আর তোমরা কে কোথা থেকে এই চ্যানেলের ভিডিও দেখছো তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। আর তোমাদের যদি আলোচনা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও। আর যারা যারা এখনও চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 একটি সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের আলোচনা এই পর্যন্তই।